হ্যালো হাই, ওয়েলকাম ব্যাক টু ইংলিশ গুরুকুল। তো বন্ধুরা, লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম ইন্ডিয়ান পলিটি থেকে একটি গুরুত্বপূর্ণ পার্ট, ইন্ডিয়ান পার্লামেন্ট। এস অর নো? তো তোমরা সকলে আজকে হেডিং দিয়ে দাও। ইয়েস, সবাই হেডিং দিয়ে দাও ইন্ডিয়ান পলিটি। ইন্ডিয়ান পলিটি। তো ইন্ডিয়ান পলিটি থেকে আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আর্টিকেল। লিখে নাও, আর্টিকেল 79। এটার মানে হচ্ছে অনুচ্ছেদ 79। ঠিক আছে? আর্টিকেল 79 এর মধ্যে কি বলা হয়েছে? আর্টিকেল 79 এর মধ্যে যারা যারা আগের ভিডিওটা আমার দেখুনি তারা অবশ্যই আগের ভিডিওটা দেখে আসো। ইন্ডিয়ান পার্লামেন্টের উপরে আমি কি কি পড়িয়েছিলাম। তো আজকে যে আমরা আর্টিকেল 79, এটার মধ্যে বলা হয়েছে দেয়ার শ্যাল বি, লিখে নাও, দেয়ার শ্যাল বি এ পার্লামেন্ট অফ ইন্ডিয়া। লিখো, দেয়ার শ্যাল বি এ পার্লামেন্ট অফ ইন্ডিয়া। দেয়ার শ্যাল বি এ পার্লামেন্ট অফ ইন্ডিয়া। তো পার্লামেন্টকে আমরা বলি কি বাংলাতে? সংসদ বলি। ঠিক আছে? তো আমি ইংলিশে লিখে দিচ্ছি সংসদ, SANSAD। দেয়ার শ্যাল বি এ পার্লামেন্ট অফ ইন্ডিয়া মানে ভারতবর্ষের মধ্যে একটা কি থাকতে হবে? পার্লামেন্ট থাকতে হবে। আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম যে ইন্ডিয়ান পলিটি মানে কি? ইন্ডিয়ান পলিটি হচ্ছে ভারতীয় শাসন ব্যবস্থা। দ্যাট মিনস ভারতের মধ্যে শাসন করার যে ব্যবস্থা সেটা কি বলা হচ্ছে কি? ভারতীয় শাসন ব্যবস্থা বা ইন্ডিয়ান পলিটি। এই যে ভারতীয় শাসন ব্যবস্থা, এটা সম্পূর্ণভাবে কিভাবে পরিচালিত হয়? ইন্ডিয়ান পার্লামেন্ট, দ্যাট মিনস সংসদের মাধ্যমে আমাদের যে ভারতের যে শাসন ব্যবস্থাকে আমরা পরিচালনা করে থাকি। এবং দেখেছিলাম আমরা লাস্ট ক্লাসে যে একটা গভর্নমেন্ট, শুধু আমাদের পার্লামেন্ট থাকলে তো চলবে না, শুধু পার্লামেন্ট তো নিজে এরকমভাবে তোমার ভারতের শাসন ব্যবস্থাকে পরিচালনা করতে পারবে না। তার জন্য কি চাই? ইয়েস, মেম্বার্স চাই, লোক চাই। তো ওইটাকে বোঝার জন্য আমরা একটা সরকার গঠন করেছি, গভর্নমেন্ট। এবং গভর্নমেন্টের কয়টা লেয়ার রয়েছে? 3টা। আমরা দেখেছিলাম যে একটা হচ্ছে লেজিসলেটিভ, আরেকটা হচ্ছে এক্সিকিউটিভ, আরেকটা হচ্ছে তোমার জুডিশিয়ারি। তো লেজিসলেটিভের মধ্যে আমরা দেখেছিলাম যে এটাকে বলা হচ্ছে আইন বিভাগ, আর যেটাকে আমরা এক্সিকিউটিভ বলেছিলাম এটা হচ্ছে কার্যনির্বাহী বিভাগ, আরেকটা হচ্ছে জুডিশিয়ারি, এটা হচ্ছে বিচার বিভাগ। তো লেজিসলেটিভের কাজ কি? টু মেক ল, আইন বানানোর কাজ হচ্ছে লেজিসলেচারের কাজ। এক্সিকিউটিভ মানে কি? টু ইমপ্লিমেন্ট দ্য ল, মানে একটা লকে ইমপ্লিমেন্ট করা বা এই লটাকে বাস্তবায়িত করার কাজ কে করে? এক্সিকিউটিভ। আরেকটা হচ্ছে জুডিশিয়ারি মানে বিচার বিভাগ। সে কি করে? যে লটা তৈরি করা হয়েছে সেই লটার মধ্যে কোনো ত্রুটি আছে কিনা, কোনো ভুল আছে কিনা, এটাকে সঠিক করার সিদ্ধান্ত কার উপর দেওয়া হয়েছে? বিচার বিভাগের উপর। তো সেই বিষয়গুলি আমরা দেখেছিলাম। এবং এই যে গভর্নমেন্টও 3টা পার্ট থাকে, একটা হচ্ছে ইউনিয়ন গভর্নমেন্ট, একটা হচ্ছে স্টেট গভর্নমেন্ট, একটা হচ্ছে লোকাল গভর্নমেন্ট। এবং আমরা তার প্রসেসটা আমরা দেখেছিলাম কিভাবে হয় লাস্ট ক্লাসের মধ্যে। তো আজকের ক্লাসের মধ্যে আমরা পড়বো আর্টিকেল 79। তো আমরা যে বিষয়টা নিয়ে ডিসকাস করছি এটা হচ্ছে ইন্ডিয়ান পার্লামেন্ট, যেটাকে বলা হচ্ছে ইউনিয়ন লেজিসলেচার। কি বলা হয়? ইউনিয়ন লেজিসলেচার। ঠিক আছে? ইউনিয়ন লেজিসলেচার। ইউনিয়ন মানে হচ্ছে কেন্দ্রীয়, আর লেজিসলেচার মানে হচ্ছে আইন বিভাগ, মানে কেন্দ্রীয় আইন বিভাগ। তো কেন্দ্রীয় যে আইন বিভাগ আমরা কোনটাকে বলি? পার্লামেন্টকে। কারণ সম্পূর্ণ যে আইন তৈরি করার কাজ, নিয়ম কানুন তৈরি করার কাজ কার উপর ন্যস্ত করা হয়েছে বন্ধুরা? পার্লামেন্ট। দ্যাট মিনস সংসদের উপরে সম্পূর্ণভাবে আমাদের যে ভারতের যে শাসন ব্যবস্থা, যে পরিচালনার দায়িত্ব কাকে দেওয়া হয়েছে? ইয়েস, ইউনিয়ন লেজিসলেচার মিনস পার্লামেন্টের উপরে। পার্লামেন্ট কি করে? বিভিন্ন নিয়ম কানুন তৈরি করা, দ্যাট মিনস বিধি নিয়ম তৈরি করার কাজ কে করে? পার্লামেন্ট। এবং আমাদের আর্টিকেল 79 এর মধ্যে বলা হয়েছে দেয়ার শ্যাল বি এ পার্লামেন্ট অফ ইন্ডিয়া, মানে ভারতবর্ষের মধ্যে একটা পার্লামেন্ট থাকতে হবে। এরপরে লেখো হুইচ ইজ কম্প্রাইজড অফ লিখো বন্ধুরা, হুইচ ইজ comprised of the president
which is comprised of the president and which is comprised of the president and two houses which is known as Lok Sabha, and Rajya Sabha. ওকে, তো এখানের মধ্যে বলা হয়েছে আর্টিকেল 79 যে দেয়ার শ্যাল বি এ পার্লামেন্ট অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার মধ্যে একটা কি থাকতে হবে, পার্লামেন্ট থাকতে হবে। এবং এই পার্লামেন্টের মধ্যে কে কে থাকবে, প্রেসিডেন্ট থাকবে, আর কি দুটো কি থাকবে, হাউস থাকবে, যেটাকে একটাকে বলা হচ্ছে লোকসভা, একটাকে বলা হচ্ছে রাজ্যসভা। তো এটাকে আমি একটি তোমাদেরকে ড্রয়িং এর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। যেমন ধরো একটা পার্লামেন্ট রয়েছে, মানে পার্লামেন্টকে আমরা বলি কি, সংসদ বলি, ঠিক আছে, সংসদ। এবং এটা লেয়ার কয়টা, দুটো, ঠিক আছে। এর মধ্যে একটা হচ্ছে লোকসভা, আর একটা হচ্ছে কি রাজ্যসভা, ঠিক আছে। একটা হচ্ছে লোকসভা, আর একটা হচ্ছে কি রাজ্যসভা। এবং লোকসভাকে আমরা বলি, আর রাজ্যসভা, লোকসভাকে বলা হচ্ছে লোয়ার হাউস বলা হয় ইংরেজিতে, কি বলা হয়, লোয়ার হাউস। আমরা দেখবো যে এটাকে কেন লোয়ার হাউস বলা হয়। আর রাজ্যসভাকে বলা হচ্ছে আপার হাউস। তো আমরা দেখলাম রাজ্যসভাকে বলা হচ্ছে আপার হাউস, আর লোকসভাকে বলা হচ্ছে লোয়ার হাউস। এতটুকু বোঝা গিয়েছে কিনা বন্ধুরা? ভেরি গুড, আশা করি সকলে দেখতে পাচ্ছ। প্লিজ রাইট ইট ডাউন। হ্যাঁ, তো নোট ডাউন করে নাও। তো আমরা দেখলাম এতক্ষণ যে আর্টিকেল 79 এর মধ্যে বলা হয়েছে, একটা প্রভিশন দেওয়া হয়েছে, একটা বিধি লাগু করা হয়েছে যে আমাদের ভারতবর্ষের মধ্যে একটা কি থাকা চাই, পার্লামেন্ট থাকা চাই। এবং সেই পার্লামেন্টের মধ্যে কে থাকবে, পার্লামেন্টকে দুটো কক্ষে ভাগ করা হয়েছে। এটাকে বলা হচ্ছে বাই ক্যামেরাল, কি এটাকে বলা হচ্ছে বাই ক্যামেরাল কথার অর্থ হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট, দুটো কক্ষে এটাকে ডিভাইড করা হয়েছে, দুটো হাউসে, দেখতে পাচ্ছ, একটা বলা হচ্ছে লোয়ার হাউস, আর এটাকে বলা হচ্ছে আপার হাউস। এবং এটার একটা অভিন্ন যে অংশ, এটার মধ্যে যে অভিন্ন একটা অংশ থাকবে, এটা হচ্ছে প্রেসিডেন্ট। কে থাকবে, প্রেসিডেন্ট। ওকে, প্রেসিডেন্ট একটা হচ্ছে অভিন্ন, ইন্টিগ্রাল পার্ট অফ দিস পার্লামেন্ট। আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছ। তো আর্টিকেল 79 এর মধ্যে বেসিক্যালি এটাই বলা হয়েছে যে আমাদের ভারতবর্ষের মধ্যে একটা পার্লামেন্ট থাকতে হবে, যেটাকে আমরা বলি সংসদ, ঠিক আছে। এটাকে হচ্ছে কেন্দ্রীয় আইন বিভাগ বলা হয়। কেন্দ্রীয় আইন বিভাগের মধ্যে আমরা পার্লামেন্টকে বলবো সংসদকে। এবং এই পার্লামেন্টের মধ্যে কয়টা হাউস থাকবে, দুটো হাউস থাকবে, একটাকে লোয়ার হাউস বলা হয়, একটা হচ্ছে আপার হাউস বলা হয়। লোয়ার হাউসকে আমরা বলছি লোকসভা, আপার হাউসকে আমরা বলছি রাজ্যসভা। এবং এটা বাই ক্যামেরাল মিনস দ্বিকক্ষ বিশিষ্ট, দুইটা কক্ষে ডিভাইড, দুইটা হাউসে ডিভাইড। এবং তার যে অভিন্ন অংশ, তার যে ইন্টিগ্রাল পার্ট, কে রয়েছে, প্রেসিডেন্ট রয়েছে, রাষ্ট্রপতি রয়েছে। বুঝতে পেরেছ এতটুকু? ভেরি গুড। এবং এখানে একটা জিনিস যেটা বোঝার রয়েছে, লোকসভা যদি আমরা অন দ্য বেসিস অফ পাওয়ার দেখি, আমরা যদি বলি অন দ্য বেসিস অফ পাওয়ার, লিখতে পারো অন দি বেসিস অফ পাওয়ার, লোকসভা ইজ মোর পাওয়ারফুল দেন রাজ্যসভা। কি, লোকসভা ইজ মোর পাওয়ারফুল দেন রাজ্যসভা। ওকে, অন দ্য বেসিস অফ পাওয়ার, যদি পাওয়ারের নিরিখে আমরা এটাকে বিষয়টাকে পরিচালনা করি, তাহলে দেখতে পাবে অন দ্য বেসিস অফ পাওয়ার লোকসভা ইজ মোর পাওয়ারফুল দেন রাজ্যসভা। আরেকটা বিষয় হচ্ছে লোকসভার যে মেম্বার্সরা থাকে, দে আর ইলেক্টেড বাই দ্য পিপল, দে আর ইলেক্টেড by the, they are elected directly, লিখতে পারো, they are elected directly by the people of India.
আর রাজ্যসভার যে মেম্বাররা রয়েছে দে আর ইনডাইরেক্টলি ইলেক্টেড, দে আর ইনডাইরেক্টলি ইলেক্টেড, দে আর ইনডাইরেক্টলি ইলেক্টেড। তো আশা করি আর্টিকেল 79টা তোমরা বুঝতে পেরেছো। আর্টিকেল 79-এর মধ্যে এটি বলা হয়েছে আমাদের ভারতবর্ষের মধ্যে একটা কি থাকতে হবে, পার্লামেন্ট থাকতে হবে, এবং পার্লামেন্টকে দুটো কক্ষে ডিভাইড করতে হবে, এবং দুটো কক্ষ যে ডিভাইড করেছি এই কক্ষটা আমরা নিয়ে এসেছি কোথা থেকে, ব্রিটিশ পার্লামেন্ট থেকে। ব্রিটিশ পার্লামেন্টকে দুটো পার্টি ডিভাইড করা হয়েছে, একটা হচ্ছে হাউস অফ লর্ডস, একটা হচ্ছে হাউস অফ কমন্স, এবং তার একটা অভিন্ন অংশ রয়েছে কি ব্রিটিশ ক্রাউন, ঠিক কি না? তো সিমিলারলি আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম সেই বিষয়টাকে। তো আমরা এই ক্লাসে দেখলাম যে আর্টিকেল 79-এর মধ্যে কি কি বলা হয়েছে, এবং বলা হয়েছে পার্লামেন্ট কি হবে, বাই ক্যামেরাল সিস্টেম। বাই ক্যামেরাল মানে দ্বিকক্ষ বিশিষ্ট, দুইটা কক্ষে দুইটা হাউসে ডিভাইডেড। এর মধ্যে একটা হচ্ছে লোকসভা, একটা হচ্ছে রাজ্যসভা। লোকসভাকে আমরা ইংরেজিতে বলি লোয়ার হাউস, আর রাজ্যসভাকে আপার হাউস। রাজ্যসভাকে কেন আপার হাউস বলা হচ্ছে আর লোকসভাকে কেন লোয়ার হাউস বলা হচ্ছে সেই বিষয়টা আমরা একটু পরে দেখছি। এবং তার একটা অভিন্ন অংশ বা ইন্টিগ্রাল পার্ট যেটা রয়েছে প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের ভূমিকা কি সবগুলি আমরা বিষয় অ্যানালাইজ করবো ধীরে ধীরে, স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি। এবার লিখো, আমরা এতটুকু যদি পরে থাকি বন্ধুরা, নেক্সট যে বিষয়টা আমরা দেখবো এখান থেকে দেখো আর্টিকেল 80। বোঝা গেছে কিনা? তো বেসিক্যালি আর্টিকেল 79 থেকে আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম, আর্টিকেল 79 থেকে 123 পর্যন্ত আমরা ইউনিয়ন লেজিসলেচার, দ্যাট মিনস পার্লামেন্ট বা সংসদ সম্পর্কে পড়বো। আমরা যা শুরু করলাম 79, নেক্সট হবে 80। সবাই লিখে নাও আর্টিকেল 80। এতটুকু যদি বোঝা হয়ে থাকে তারপরে লিখো, হেডিং দাও আর্টিকেল 80। লিখে নাও আর্টিকেল 80। আর্টিকেল 80-র মধ্যে বা অনুচ্ছেদ 80, এটার মধ্যে আমরা পড়বো কি, কম্পোজিশন অফ রাজ্যসভা। তো হেডিং দাও কম্পোজিশন অফ রাজ্যসভা। সবাই হেডিং দিয়ে দাও কম্পোজিশন অফ রাজ্যসভা, বা যেটাকে আমরা আপার হাউস বলি। ঠিক আছে, এখন বুঝতে পারবে এটাকে কেন আমরা আপার হাউস বলে থাকি। তো কম্পোজিশন অফ রাজ্যসভা সবাই লিখেছ? ভেরি গুড, ভেরি গুড। কম্পোজিশন অফ রাজ্যসভা। না ওইটার মধ্যে লেখো, প্রথম পয়েন্টে লিখো যে রাজ্যসভা ইজ এ পার্মানেন্ট হাউস অফ দ্য পার্লামেন্ট। লেখো রাজ্যসভা is the permanent, Rajya Sabha is the permanent house of the parliament. রাজ্যসভাকে আমরা বলছি কি একটা পার্মানেন্ট হাউস, ঠিক আছে, পার্মানেন্ট হাউস অফ দি পার্লিয়ামেন্ট। দ্যাট ইজ দ্য রিজন, দ্যাটস ওয়াই it is known as upper house of the parliament. বুঝতে পারছো? আমরা বলছি যে কম্পোজিশন পড়ছি আর্টিকেল 80 মানে অনুচ্ছেদ 80-র মধ্যে বলা হয়েছে কম্পোজিশন সম্পর্কে, মানে গঠন। কম্পোজিশন মানে গঠন, কিসের গঠন? রাজ্যসভার গঠন। তো রাজ্যসভার গঠনের মধ্যে বলা হয়েছে রাজ্যসভা হচ্ছে একটা পার্মানেন্ট হাউস অফ দি পার্লিয়ামেন্ট, মানে সংসদের পার্লামেন্টের একটা পার্মানেন্ট হাউস। এটা আমাদের থাকে না পার্মানেন্ট হাউস, এরকম সেম টু সেম ভাবে পার্লামেন্টের যে পার্মানেন্ট হাউস রয়েছে, নির্দিষ্ট যে হাউস রয়েছে সবসময়ের জন্য এই হাউসটা থাকবে। এবং এই পার্মানেন্ট হাউসটা কি, রাজ্যসভা ইজ দ্য পার্মানেন্ট হাউস অফ দ্য পার্লামেন্ট। পার্লামেন্টের একটা পার্মানেন্ট হাউস হচ্ছে কি রাজ্যসভা, এবং সেই কারণে ইট ইজ নোন অ্যাজ দ্য আপার হাউস। সেই কারণে এটাকে বলা হচ্ছে আপার হাউস অফ দি পার্লামেন্ট। এতটুকু বোঝা গেছে কিনা বন্ধুরা? ভেরি গুড। নেক্সট দেখো, ইট ক্যান নেভার বি ডিজলভড। নেক্সট দেখো, ইট ক্যান নেভার বি ডিজলভড বা ডিজলিউটেড বলতে পারো। ইট ক্যান নেভার বি ডিজলভড, সেই কথাটার অর্থ কি? সেই কথাটার অর্থ হচ্ছে যে এই যে রাজ্যসভাকে আমরা কখনো ভেঙে দিতে পারবো না, মানে ইউ ক্যান নট ব্রেক ইট ডাউন, আর তুমি এটাকে ভাঙতে পারবে না। ইট ক্যান নেভার বি ডিজলভড,
কারণ এটা একটা পার্মানেন্ট হাউস, রাজ্যসভাটা হচ্ছে একটা পার্মানেন্ট হাউস পার্লামেন্টের, সংসদের, যে কারণে এটাকে বলা হচ্ছে আপার হাউস অফ দ্য পার্লামেন্ট, এবং ইট ক্যান নেভার বি ডিজলভ, এটাকে ভাঙ্গা যেতে পারে না, ভেঙে দেওয়া যেতে পারে না। ঠিক আছে, নেক্সট লেখো দেয়ার ক্যান বি ম্যাক্সিমাম, নেক্সট পয়েন্টটা লেখো দেয়ার ক্যান বি ম্যাক্সিমাম, দেয়ার ক্যান বি ম্যাক্সিমাম 200, লেখো দেয়ার ক্যান বি ম্যাক্সিমাম 250 মেম্বার্স, 250 মেম্বার্স in Rajya Sabha, in Rajya Sabha। তো ম্যাক্সিমাম কতজন মেম্বার থাকতে পারে একটা রাজ্যসভার মধ্যে? 250 মেম্বার। দেয়ার ক্যান বি 250 মেম্বার্স ইন রাজ্যসভা। ঠিক আছে কিনা? এতটুকু পর্যন্ত বোঝা গেছে। ইন হুইচ দেখতে পারো, ইন হুইচ as per article 80 sub clause 3, 12 members are nominated, 12 members are nominated by the President of India, by the President। কি বলা হয়েছে? দেয়ার ক্যান বি ম্যাক্সিমাম 250 মেম্বার্স ইন রাজ্যসভা, রাজ্যসভার মধ্যে সর্বোচ্চ 250 জন সদস্য থাকতে পারবে। এর মধ্যে বলা হয়েছে যে 80 সাব ক্লজ 3 এর মধ্যে এটা বলা হয়েছে এই 250 জনের মধ্যে 12 জন মেম্বারকে মনোনীত করবে কে? প্রেসিডেন্ট। মানে প্রেসিডেন্টের মাধ্যমে নিযুক্ত করা হবে বা মনোনীত করা হবে কজনকে? 12 জন মেম্বারকে, এস পার আর্টিকেল সাব ক্লজ 3 অনুযায়ী। বুঝতে পেরেছো তো? ভেরি গুড। যদি বুঝে থাকো লিখে নাও। এবং এই যে 12 জন মেম্বারকে নিযুক্ত করবে বন্ধুরা প্রেসিডেন্ট, তোমরা দেখতে পাচ্ছ সকলে? ভেরি গুড। এই যে 12 জন মেম্বারকে নিযুক্ত করবে প্রেসিডেন্ট, ঠিক আছে, এটা কিসের উপর ভিত্তি করে একজন প্রেসিডেন্ট, একজন রাষ্ট্রপতি কিসের উপর ভিত্তি করে সে এই 12 জন মেম্বারকে মনোনীত করবে বা নিযুক্ত করবে? ঠিক আছে, তো সেটা হচ্ছে লিখে নাও। এই 12 জন মেম্বার যে মনোনীত হবে সেটা ডিপেন্ড করবে কিসের উপর? লিটারেচার, লিখো আর্ট, তারপরে লিখো স্পোর্টস। ঠিক আছে, লিটারেচার লেখো, আর্ট লেখো, স্পোর্টস লেখো, সায়েন্স অ্যান্ড সোশ্যাল ওয়ার্ক, স্পোর্টস, সায়েন্স অ্যান্ড সোশ্যাল ওয়ার্ক। তার মানে এই যে 12 জন মেম্বারকে প্রেসিডেন্ট মনোনীত করবে রাজ্যসভার মধ্যে, তার মানে 238 জন কি হবে? হ্যাঁ, দে আর ইলেক্টেড। 238 জনকে ইলেক্টেড করা হবে। দ্যাট মিনস তাদেরকে থ্রু ইনডাইরেক্ট ইলেকশনের মাধ্যমে নির্বাচিত করা হবে। আর 12 জন মেম্বারকে কে নিযুক্ত করবে? প্রেসিডেন্ট। এবং কিসের ভিত্তির উপর? লিটারেচার, সাহিত্য জগতে, আর্টসের উপর, স্পোর্টস, সায়েন্স এবং সোশ্যাল ওয়ার্কের মধ্যে যারা কন্ট্রিবিউট করেছে, যেসব ব্যক্তিরা রয়েছে, বিশাল আছে না পার্সোনালিটি যারা রয়েছে, তাদেরকে ওই 12 জন মেম্বারের মধ্যে নিযুক্ত করা হবে। ঠিক আছে, যারা কন্ট্রিবিউট করেছে লিটারেচারের উপরে, আর্টের উপরে, স্পোর্টস, সায়েন্স এবং সোশ্যাল ওয়ার্কের উপর। এতটুকু বোঝা গেছে? এতটুকু বুঝতে লিখে নাও। যদি বলা হয় যে তোমাদেরকে এট প্রেজেন্ট, বর্তমানে রাজ্যসভার মেম্বার কয়জন? এট প্রেজেন্ট যদি বলা হয়, লেখো এট প্রেজেন্ট রাজ্যসভার মেম্বার হচ্ছে 245 জন, 245। এট প্রেজেন্ট যদি বলা হয় তাহলে রাজ্যসভার মেম্বার কয়জন আছে বন্ধুরা? 245। তার মধ্যে 233 জন হচ্ছে ইলেক্টেড, 233 হচ্ছে ইলেক্টেড, আর বাকি যারা আছে, ঠিক আছে, বাকি যে 12 জন, এটা হচ্ছে নমিনেটেড। বাকি 12 জন কি হবে? নমিনেটেড। লিখে নাও, 233 জন ইলেক্টেড, 12 জন নমিনেটেড। এখানে একটা পয়েন্ট লেখো, এস পার আর্টিকেল 83, এস পার আর্টিকেল 83 মানে অনুচ্ছেদ 83 অনুসারে কি বলা হয়েছে? 1/3 অফ দ্য মেম্বার্স অফ দ্য রাজ্যসভা
1/3 of members retires every 2 years মানে প্রত্যেক 2 বছর অন্তর অন্তর as per article 83 মানে অনুচ্ছেদ 83 অনুসারে 1/3 of the members of the Rajya Sabha retires every 2 year প্রত্যেক 2 বছর অন্তর অন্তর 1/3 of the members রাজ্য সভা থেকে কি করে অবসর নিয়ে নেয় তারা ঠিক রিটায়ারমেন্ট নিয়ে নেয় অবসর নিয়ে নেয় বুঝতে পেরেছ ভেরি গুড এখন যদি তোমাদেরকে যেটা প্রশ্ন আসে যদি যে রাজ্যসভার মেম্বার কোন কোন স্টেট থেকে বেশি পরিমাণে তারা আসে দ্যাট মিনস কোন কোন রাজ্যগুলি রয়েছে যে রাজ্যগুলি থেকে রাজ্যসভার মেম্বার অধিক পরিমাণে রয়েছে এটার কথা হচ্ছে যে অধিক পরিমাণে মানে ম্যাক্সিমাম নাম্বার অফ মেম্বার্স দে কাম ফ্রম হুইচ স্টেট ইন রাজ্যসভার মধ্যে যে টপ 3 স্টেট রয়েছে আমি এগুলি লিখে দিচ্ছি তোমাদেরকে টপ 3 স্টেটস এবং এই 3টা স্টেট থেকে অধিক পরিমাণে রাজ্যসভার মেম্বাররা নিযুক্ত হয় প্রথম যে স্টেটটা হচ্ছে ইউপি লিখে নাও ইউপি উত্তরপ্রদেশ এখন যদি বলে কতজন মেম্বার রাজ্যসভার মেম্বার নিযুক্ত হয় টোটাল হচ্ছে 31 জন মেম্বার ইউপি স্টেট থেকে শুধু আসে বুঝতে পারছো আমরা যদি আমাদের ত্রিপুরার কথা বলি তাহলে একজন সদস্য মাত্র মিন্স রাজ্যসভার সদস্য মনোনীত হয় কিন্তু এখানের মধ্যে ইউপি থেকে টোটাল 31 জন নেক্সট লেখো মহারাষ্ট্র 2 নম্বর দিয়ে লেখো মহারাষ্ট্র থেকে কয়জন হয় টোটাল 19 জন সদস্য টোটাল 19 মহারাষ্ট্র থেকে টোটাল 19 পিপল আর ইলেক্টেড নেক্সট লেখো তামিলনাড়ু থেকে 18 জন নাম্বার 3 হচ্ছে তামিলনাড়ু থেকে টোটাল হচ্ছে 18 জন ঠিক আছে লিখে নাও বুঝতে পেরেছো কিনা ভেরি গুড তো আমি এখানে তোমাদেরকে বলে দিলাম যে টপ যে 3 স্টেট রয়েছে ইউপি মহারাষ্ট্র আর তামিলনাড়ু এখান থেকে সব থেকে অধিক পরিমাণে কি হয় রাজ্যসভার মেম্বার হিসাবে নিযুক্ত হয়ে থাকে ঠিক আছে এতটুকু পর্যন্ত বোঝা গিয়েছে সবার আশা করি সকলে এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছ আর যদি বলা হয় মিনিমাম কোয়া থেকে একটা প্রশ্ন তো আসে যে ম্যাক্সিমাম 3টা স্টেট লিখে দিলাম মিনিমাম কোয়া থেকে তো মিনিমামটা লিখে নাও মিনিমাম কোয়া থেকে আসে ঠিক আছে লেখো মিনিমামের মধ্যে একটা লিখে নাও যে এখানে 60টা স্টেট রয়েছে কয়টা 60টা স্টেট থেকে একজন করে শুধু নিযুক্ত হয় লিখে নাও only one members in 7 states only one member in 7 states only one member in 7 states প্রথমটা লিখে নাও অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড লেখো অরুণাচল প্রদেশ আমি পুরো লিখছি না আচ্ছা লিখে দিচ্ছি যাও অরুণাচল প্রদেশ নাম্বার 2 দিয়ে লেখো নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ লেখো নাম্বার 2 দিয়ে লেখো নাগাল্যান্ড বন্ধুরা নাম্বার 3 দিয়ে লেখো মণিপুর তারপরে লেখো মেঘালয় দেখা যাচ্ছে তো ভেরি গুড মণিপুর নাম্বার 4 দিয়ে লেখো মেঘালয় নেক্সট লেখো ত্রিপুরা নেক্সট লেখো গোয়া কটা হলো অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড লিখলাম মণিপুর মেঘালয় লিখেছ সিকিম লেখো নাম্বার 6 দিয়ে লেখো সিকিম ত্রিপুরা সিকিম তারপরে লেখো গোয়া আরেকটা লিখে নাও আরেকটা হচ্ছে কি আমরা ইউনিয়ন টেরিটরি থেকে এখানে লিখে নাও পুদুচেরি কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি থেকে একজন রাজ্যসভার মেম্বার হিসেবে ইলেক্টেড হয় আর বাকি যে স্টেটগুলি আমি লিখে দিয়েছি এই স্টেটগুলি থেকে গোয়া পর্যন্ত একজন মেম্বার প্রত্যেকটা স্টেট থেকে রাজ্যসভার মেম্বার হিসাবে নিযুক্ত হয় ঠিক আছে বুঝতে পেরেছেন এতটুকু পর্যন্ত তো টপ 3টা স্টেট লিখে দিলাম আর মিনিমাম 7টা স্টেট থেকে একটা একজন মেম্বার হিসাবে নিযুক্ত হয় কোথায়
রাজ্যসভার মেম্বার হিসাবে, ঠিক আছে। তো আমরা এখানে দেখলাম রাজ্যসভার গঠন, কিসের গঠন, রাজ্যসভার গঠন, দ্যাট মিনস কম্পোজিশন অফ রাজ্যসভা। এতটুকু পর্যন্ত বোঝা গিয়েছে কিনা সকলে? ভেরি গুড, এতটুকু যদি বুঝে থাকো, নেক্সট লেখো কম্পোজিশন অফ লোকসভা, লিখে নাও কম্পোজিশন অফ লোকসভা। নেক্সট পার্টে আমরা দেখবো বন্ধুরা কম্পোজিশন অফ লোকসভা। যদি লেখা না বুঝতে পারো যে আমি বলছি, এটাকে দেখে লিখে নাও, ঠিক আছে। নেক্সট লেখো কম্পোজিশন অফ লোকসভা। আশা করি সকলে দেখতে পাচ্ছ, ভেরি গুড, লিখে নাও। দেখো কম্পোজিশন অফ লোকসভা, এখানে হেডিং দিয়ে দাও আর্টিকেল 81, অনুচ্ছেদ 81। অনুচ্ছেদ 81-র মধ্যে আমরা পড়বো কম্পোজিশন অফ লোকসভা। কম্পোজিশন অফ লোকসভা, ঠিক আছে। আর্টিকেল 81-এর মধ্যে আমরা বলবো কম্পোজিশন অফ লোকসভা। দেখো লোকসভা ইজ কনসিডার্ড অ্যাজ দ্য লোয়ার হাউস অফ দ্য পার্লামেন্ট। নাম্বার 1 দিয়ে লেখো লোকসভা is considered lower house of the parliament, ঠিক আছে। লোকসভা is considered lower house of the parliament because কেন বলা হচ্ছে এটাকে লোয়ার হাউস? কারণ it can be dissolved. আমরা লোকসভাকে কেন লোয়ার হাউস বলছি পার্লামেন্টের, সংসদের? কারণ এটাকে ভেঙে দেওয়া যেতে পারে, ইট ক্যান বি ডিসলভড। নেক্সট লেখো মেম্বার্স অফ দ্য লোকসভা ডাইরেক্টলি ইলেক্টেড বাই দ্য পিপল। দেখো মেম্বার্স অফ দ্য লোকসভা, নাম্বার 2 দিয়ে লেখো দ্য মেম্বার্স অফ দি লোকসভা, are directly elected by the people. লিখে নাও, are directly elected by the people in general election. তোমরা জানো যে আমাদের ভারতবর্ষের মধ্যে লোকসভা ইলেকশন হয়, আর কি ইলেকশন হয়? আর এটা হচ্ছে বিধানসভা ইলেকশন, তাই না? বিধানসভা ইলেকশন। এবং লোকসভা ইলেকশনের মাধ্যমে আমরা কি করি? লোকসভা ইলেকশন এখানে বলছে দ্য মেম্বার্স অফ দ্য লোকসভা ডাইরেক্টলি ইলেক্টেড বাই দ্য পিপল, মানে জনগণের দ্বারা এই যে লোকসভা ইলেকশনের মাধ্যমে আমরা এই যে মেম্বার্স মানে যে আমাদের যে জনপ্রতিনিধি আছে, যারা আমাদেরকে প্রতিনিধিত্ব করে লোকসভার মধ্যে, তাদেরকে আমরা চুজ করি, তাই কি না? কিসের মাধ্যমে? ইয়েস, সাধারণ নির্বাচনের মাধ্যমে লোকসভা ইলেকশন, যেটা নাকি প্রত্যেক 5 বছর অন্তর অন্তর হয়ে থাকে। বিধানসভা ইলেকশন প্রত্যেক 5 বছর অন্তর অন্তর হয়ে থাকে, বিধানসভা প্লাস বিধানসভা ইলেকশনের মাধ্যমে আমরা এমএলএ চুজ করি, মেম্বার্স অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, ঠিক আছে। আর লোকসভার মাধ্যমে আমরা কি? মেম্বার্স অফ লোকসভা, দে আর ডাইরেক্টলি ইলেক্টেড বাই দ্য পিপল, জনগণের দ্বারা কি হয়? নির্বাচিত হয় লোকসভার মেম্বার্সরা। এবং প্রত্যেক 5 বছর অন্তর অন্তর লোকসভা এবং বিধানসভা ইলেকশন হয়ে থাকে। এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছ? ভেরি গুড, লিখে নাও। দেখো লোকসভা ডাইরেক্টলি রিপ্রেজেন্ট, লোকসভা ডাইরেক্টলি রিপ্রেজেন্টস দ্য পিপল অফ ইন্ডিয়া। তার মানে এই যে লোকসভা ইলেকশন হয়, এই লোকসভা ডাইরেক্টলি রিপ্রেজেন্ট করে। দ্যাট মিনস আমাদের যে ভারতের যে জনগণ আছে, জনগণের যে প্রতিনিধিত্ব কে করে?
ইয়েস, লোকসভা ইলেকশনের মাধ্যমে ভারতের যে জনগণ রয়েছে তাদের যে ডিজায়ার রয়েছে, তাদের যে চিন্তা ভাবনা, তাদের যে কোশ্চেন্স, প্রশ্ন, সবগুলি তাদেরকে পূর্ণ হয় কিসের মাধ্যমে? লোকসভা মাধ্যমে। দ্যাট মিনস এই যে লোকসভা হয়, লোকসভা একটা হচ্ছে রাজ্যসভা। লোকসভা হচ্ছে অন দ্য বেসিস অফ পাওয়ার, লোকসভা হচ্ছে খুবই পাওয়ারফুল দেন রাজ্যসভা। তো জনগণ তাদের কথা, তাদের যে চিন্তা ভাবনাকে সরাসরি মেম্বার্সদের মধ্যে ডিসকাশন করতে পারে এবং তাদের কথা উঠাতে পারে কোথায়? লোকসভার মধ্যে। ঠিক আছে, তো সেই বিষয়টাকে ধ্যান রাখবো। লোকসভা ডাইরেক্টলি রিপ্রেজেন্ট দ্য পিপল অফ ইন্ডিয়া। দ্যাট মিনস দ্য মেম্বার যারা আছে লোকসভা, তারা ডাইরেক্টলি কাকে প্রতিনিধিত্ব করে? ভারতের জনগণকে। বুঝতে পেরেছো? ভেরি গুড। নেক্সট লেখো, দেয়ার ক্যান বি ম্যাক্সিমাম, দেয়ার ক্যান বি, নাম্বার 6 দিয়ে লেখো, দেয়ার ক্যান বি, এবং এটা লাস্ট পয়েন্ট, দেয়ার ক্যান বি ম্যাক্সিমাম, there can be maximum 552 members. There can be maximum lecho 552 members in Lok Sabha. In Lok Sabha there can be maximum কতজন মেম্বার থাকবে? 552 মেম্বার্স। এতটুকু বোঝা গেছে কিনা? ভেরি গুড। এর মধ্যে 550 মেম্বার্স কি হবে? ইলেক্টেড। কি হবে? ইলেক্টেড। আর বাকি যে দুজন মেম্বার আছে তারা থাকবে অ্যাংলো ইন্ডিয়ান। কি? অ্যাংলো ইন্ডিয়ান, অ্যাংলো ইন্ডিয়ান। এখন এই যে দুজন মেম্বার, এটাকে টোটালি সাসপেন্ড করে দেওয়া হয়েছে। আগে অ্যাংলো ইন্ডিয়ান থেকে দুজন মেম্বারকে নমিনেট করা হতো। কি? দুজন মেম্বারকে কি করা হতো? নমিনেট করা হতো, নমিনেটেড, আর তারা ইলেক্টেড ছিল। কিন্তু এই দুইটা মেম্বার যে অ্যাংলো ইন্ডিয়ান, এটাকে কমপ্লিটলি সাসপেন্ড করে দেওয়া হয়। সাসপেন্ডেড বাই, লেখো suspended now by 104th Indian Constitution Amendment Act। মানে ভারতের যে সংবিধান সংশোধন আইন রয়েছে, সেই সংবিধান সংশোধন 104 নাম্বার ধারার মধ্যে এই অ্যাংলো ইন্ডিয়ানকে নিযুক্ত করা হতো বাই দ্য প্রেসিডেন্ট, এটাকে কমপ্লিটলি ডিসলভ করে দেওয়া হয়েছে, সাসপেন্ড করে দেওয়া হয়েছে। এখন রয়েছে কত? 550 জন। 550 জনের মধ্যে 550 জনের মধ্যে আমরা লিখব 530 জন মেম্বার স্টেট থেকে আসে, বিভিন্ন স্টেট থেকে নিযুক্ত হয়। 530 মেম্বার্স, দে আর ইলেক্টেড বাই ডিফারেন্ট স্টেটস। আর বাকি যে 20 জন আছে তারা আছে ইউনিয়ন টেরিটরি। ঠিক আছে, ইউনিয়ন টেরিটরি থেকে নিযুক্ত হয়। তো লোকসভার মধ্যে টোটাল মেম্বার কতজন? 552। এর মধ্যে 550 জন ইলেক্টেড, 2 জন ছিল অ্যাংলো ইন্ডিয়ান। এখন এটাকে কমপ্লিটলি কি করে দিয়েছে? সাসপেন্ড করে দেওয়া হয়েছে, বাদ দিয়ে দেওয়া হয়েছে। এখন 550 জনের মধ্যে 530টা যে মেম্বার, 530 জন মেম্বার বিভিন্ন স্টেট থেকে আসে, আর 20 জন আসে কোথা থেকে? ইউনিয়ন টেরিটরি, মানে কেন্দ্রশাসিত অঞ্চল থেকে। এতটুকু লিখে নাও। বা তোমাকে যদি বলা হয় এট প্রেজেন্ট কতজন আছে, এট প্রেজেন্ট আমরা লিখবো এট প্রেজেন্ট। আমাকে যদি বলি এট প্রেজেন্ট লোকসভার মেম্বার কত, তাহলে আমরা লিখবো 545 মেম্বার্স রয়েছে। কত? 545 মেম্বার্স আর দেয়ার এট প্রেজেন্ট ইন লোকসভা। ঠিক আছে, এর মধ্যে এট প্রেজেন্ট কি রয়েছে? 545 মেম্বার্স রয়েছে কোথায়? লোকসভার মধ্যে। এবং সব থেকে বেশি অধিকাংশ মেম্বার্স কোথা থেকে নিযুক্ত হয়? আমরা যদি টপ 3 স্টেট লিখি, টপ 3 স্টেট লিখবো ইউপি। আমরা আগেও দেখেছিলাম ইউপি মিনস উত্তরপ্রদেশ থেকে টোটাল 80 জন মেম্বার। কত? 80 জন। টোটাল 80 জন মেম্বার ইউপি থেকে লোকসভায় নিযুক্ত হয়। তারপরে লেখা মহারাষ্ট্র থেকে লেখো টোটাল 48 মেম্বার্স আর ইলেক্টেড, 48 মেম্বার্স আর ইলেক্টেড ইন লোকসভা। তারপরে লেখো নেক্সট, আগে ছিল কি? নেক্সট লেখো ওয়েস্ট বেঙ্গল থেকে টোটাল হচ্ছে 42 মেম্বার্স আর ইলেক্টেড, 42 মেম্বার্স আর ইলেক্টেড ফ্রম ওয়েস্ট বেঙ্গল ইন লোকসভা। ঠিক আছে, লাস্ট হচ্ছে বিহার। দেখা যাচ্ছে তো? বিহারের মধ্যে কতজন? টোটাল 40 মেম্বার্স। বিহারের মধ্যে 40 মেম্বার্স আর ইলেক্টেড।
তো আশা করি বন্ধুরা তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছ। তো আজকে যে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে কি ইন্ডিয়ান পার্লামেন্ট সংসদ। তো আজকে আমরা এতটুকু পর্যন্ত রাখবো, আর্টিকেল 81 পর্যন্ত। আর্টিকেল 81 এর মধ্যে যে কম্পোজিশন দেওয়া হয়েছে লোকসভা সম্পর্কে আমি টোটালি তোমাদেরকে বলে দিলাম, এবং এগুলি সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এগুলি একটু ভালো করে দেখে নিও, দ্যাট উইল বি সাফিসিয়েন্ট ফর অল অফ আস। আজকের জন্য এখানে রাখছি। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে, উইশ ইউ অল দ্য বেস্ট, বাই বাই, টাটা, জয় হিন্দ, জয় ভারত।